সবুজ গাছপালা, ধানের ক্ষেত আর মাটির বাড়ি দিয়ে ঘেরা এই রঘুনাথপুর গ্রামের এক পাশে রয়েছে একটি শ্মশান, আর এই শ্মশানের পাশ দিয়ে বয়ে গেছে সরস্বতী নদী। প্রতি অমাবস্যায় এই শ্মশানের মন্দিরে মা কালীর পুজো হয়। লোকমুখে শোনা যায় এই মন্দির নাকি খুবই জাগ্রত। তবে সন্ধ্যা নামতেই শ্মশান চত্বরের রাস্তায় কোনো মানুষের টিকি পর্যন্ত দেখা যায় না। সন্ধ্যা হয়ে গেল, এখনো মেয়ে জামাই নাতি এসে পৌঁছালো না। হ্যাঁ গো, তুমি একটু কাউকে এগিয়ে গিয়ে দেখতে বলো না, তারা কত দূর। চিন্তা করো না গিন্নি, মেয়ে জামাই নাতি এক্ষুনি আসলো বলে। ওদিকে তখন শ্মশানের রাস্তায় গরুর গাড়ি প্রবেশ করে কিছুটা এগোতেই গরুগুলি হঠাৎ দেখতে পায় মাটির ভিতর থেকে একটি হাত বেরিয়ে আসছে, আর গাছের আড়াল থেকে এক ডাইনি তাদের দিকে তাকিয়ে আছে। এই দেখে গরুগুলি ভয় চিৎকার শুরু করে। কি হলো রে, তোরা দাঁড়িয়ে পড়লি কেন? আর অসময়ে এমন ডাকাডাকি জুড়লি কেন? ও চালক ভাই, আমরা কি এখানে এভাবেই দাঁড়িয়ে থাকবো নাকি? দুঃখিত বৌরানী, গরু দুটো মনে হয় খুব ভয় পেয়েছে। শ্মশানের রাস্তা, তাই হয়তো ভয় আর এগোতে চাইছে না। শোনো গিন্নি, এভাবে দাঁড়িয়ে থেকে আর কোনো লাভ নেই। এই শ্মশানটা কোনোভাবে পার করে কিছুটা এগোলেই তো শ্বশুর বাড়ি। আকাশে ঝলমলে পূর্ণিমার চাঁদের আলোয় পথ চলতে কোনো অসুবিধা হবে না। চলো আমরা হাঁটা শুরু করি। কি মজা, কি মজা! আমি মামার বাড়ি যাব, মামার জন্মদিনে কেক খাবো। কি মজা, কি মজা! এরপর লক্ষ্মীকান্ত দইয়ের হাঁড়ি আর কাতলা মাছ হাতে ঝুলিয়ে হাঁটা শুরু করে, আর তার পিছনে নন্দিনী তার পুত্র আদিত্যর হাত ধরে হাঁটতে থাকে। আমার না গাটা কেমন ছমছম করছে। তোমার হাতে আবার মাছ, আর মাছের আঁশটানি গন্ধ তেনাদের নাকে গেলে। গিন্নি তুমি ভয় পেও না, আমি আছি তো। তারা যখন শ্মশানের ভিতরের রাস্তা দিয়ে হেঁটে যায়, ঠিক তখনই রাস্তার পাশে ছাতিম গাছের ডালে কি সুন্দর কাঁচা মাছের গন্ধ, জিভে জল চলে এলো। হ্যাঁ, ওই তো কারা যেন মাছ হাতে হেঁটে হেঁটে যাচ্ছে। মা, মা, আমি মাছ খাবো। আমার মাছের খিদে পেয়েছে। মা, মা, আমি মাছ খাবো। অমন বায়না করে না বাছা, দেখে মনে হচ্ছে ওরা কুটুম বাড়ি যাচ্ছে, আর সঙ্গে একটা বাচ্চা ছেলেও রয়েছে। ওদের সামনে গিয়ে দাঁড়ালে বাচ্চাটা ভয় পেয়ে কাঁদবে। না, আমি মাছ খাবো, আমি মাছ খাবো, মাছ খাবো। আচ্ছা বাবা, আচ্ছা, তুই বস, আমি দেখছি লুকিয়ে মাছটা চুরি করতে পারি কিনা। এই কথা বলে ডাইনি গাছের ডাল থেকে লাফ দিয়ে নিচে নামতেই এই আওয়াজটা কোথায় হলো? নিস্তব্ধ শ্মশানে এমন ধপাস করে কিসের আওয়াজ হলো? গিন্নি, তুমি শুনতে পেলে আওয়াজটা? হ্যাঁ গো, পিছন দিকেই কোথায় যেন আওয়াজটা হলো। ওরে বাবা রে, তাড়াতাড়ি পা চালাও। লক্ষ্মীকান্তর হাতের মাছটা ডাইনি গাছের আড়াল থেকে তার লম্বা হাত বাড়িয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু তারা ভয়ে দৌড়ে শ্মশান চত্বর থেকে বেরিয়ে যায়। যা 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 যা, আমার লম্বা হাতের নাগাল মাছ পর্যন্ত পৌঁছানোর আগেই বেটারা দৌড়ে পালালো। না, ওদের পিছু নিতে হবে। মা, মা, দরজা খোলো, আমি নন্দিনী। নন্দিনীর ডাক শুনে জমিদার গিন্নি এসে দরজা খোলে। আমি কখন থেকে তোদের জন্য পথ চেয়ে বসে আছি, কোথায় ছিলিস এতক্ষণ? সেসব না হয় পরে বলছি, আগে তোমার জামাইয়ের হাত থেকে মাছ আর দইয়ের হাঁড়িটা নিয়ে রান্নাঘরে রাখো। আর ওদিকে ডাইনি ও তার ছেলে তাদের পিছু নিতে নিতে জমিদার বাড়ি পর্যন্ত এসে হাজির। মা, আমি মাছ খাবো, আমি মাছ খাবো, আমি মাছ খাবো। দাঁড়া বাছা, এখন সবাই জেগে রয়েছে। ঘুমিয়ে পড়লে লুকিয়ে লুকিয়ে রান্নাঘরে ঢুকবো, তারপরে তুই মন ভরে মাছ খাস, ঠিক আছে? রাতে সবাই ঘুমিয়ে পড়লে ডাইনি ও তার ছেলে
জমিদারের রান্নাঘরে ঢুকে মন ভরে দুজনে মিলে মাছ ভাজা খেতে থাকে। সব কটা ভাজা মাছ খাওয়া হয়ে গেলে ডাইনির ছেলের চোখে পড়ে তাকে রাখা কেকের উপর। ও মা, কি সুন্দর কেক! আমি কেক খাবো, আমি কেক খাবো। ও মা, আমি কেক খাবো। চিৎকার করিস না, আস্তে কথা বল। ঠিক আছে, আমি কেকটা নামিয়ে দিচ্ছি। ডাইনি তার ছেলেকে ক্রিম কেকটা দিতেই ডাইনির ছেলে আহা, কি সুন্দর কেক! কেকটা নিয়ে চল, আমরা জমিদারের বাগানের ওই বড় গাছটায় গিয়ে বসি। এর পরের দিন সকালবেলা জমিদার গিন্নি আজ তো ছেলেটার জন্মদিন, পায়েস রান্না করতে হবে। দেখি মালিনীর দুধ দোয়া হয়েছে কিনা। জমিদার গিন্নি তাদের গোয়াল ঘরের কাছে গিয়ে মালিনীকে বলে, কি রে মালিনী, এখনো তোর দুধ দোয়া হলো না? এই তো গিন্নিমা, হয়ে গেছে। আপনি যান, দুধের বালতিটা আমি গিয়ে দিয়ে আসছি। এরপর জমিদার গিন্নি রান্নাঘরে যায় আর দেখে মাছ ভাজার পাত্রে একটাও মাছ ভাজা নেই, পাত্র পুরো ফাঁকা, আর তাকে রাখা জন্মদিনের কেকটাও নেই। জমিদার গিন্নি তৎক্ষণাৎ রান্নাঘর থেকে বেরিয়ে, শুনছো, আজ তো ছেলেটার জন্মদিন। আমি কাল রাতে রান্নাঘরে তাকে কেকটা রেখেছিলাম, কিন্তু কেকটা কোথায় গেল? আর সব কটা মাছ ভাজা উধাও। কোথায় আর উধাও হয়ে যাবে? দেখো তোমার আহ্লাদের ছেলে হয়তো লোভ সামলাতে না পেরেই খেয়ে নিয়েছে। না বাবা, আমি খাইনি। কাল থেকে আমি আমার লোভ থামলে আছি। আর জন্মদিনে কেক, সুস্বাদু খাবার খাবো বলে। আহ, তুমি ছেলেটাকে এমন ভাবে কেন বলছো বলো তো? বিক্রম না হয় একটু খেতেই ভালোবাসে, তা বলে তুমি ছেলেটাকে এইরকম করে বলবে? আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি আরো একটা কেক আনানোর ব্যবস্থা করছি। এরপর জমিদার সূর্যপ্রতাপ বাড়ির চাকর রবিনকে আরও একটা কেক কিনে আনার কথা বলেন। জমিদারের ছোট ছেলে বিক্রম একটু মন খারাপ করে তাদের বাগানের দিকে যায়। বাবা শুধু আমাকে বেশি খেতে বারণ করে। আমি কি করব? আমার পেটের যদি খিদে পায়, আমি কি করে খিদে চেপে রাখতে পারি? কিন্তু কেকটা তো আমি খাইনি, তাহলে গেল কোথায়? ঠিক তখনই বিক্রমের কানে আসে তেঁতুল গাছের দিকে কারা যেন কথা বলছে। তারপর সে তেঁতুল গাছের কাছে গিয়ে দেখে গাছের ডালে এক ভয়ঙ্কর ডাইনি ও একটা বাচ্চা ভূত বসে আছে। নে বাছা, কেকটা এবার খেয়ে নে। জমিদারের রান্নাঘর থেকে খুবই সুস্বাদু খাবারের গন্ধ বেরোচ্ছে। তারপর ডাইনির ছেলে কেক খেতে শুরু করে আর ডাইনিও খায়। এই সব কিছু নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল জমিদারের পুত্র বিক্রম। ওরে বাবা, আমার জন্মদিনের কেক ভূতে খায়। এখান থেকে তাড়াতাড়ি পালাই, না হলে এক্ষুনি আমার ঘাড় মটকে দেবে। বিক্রম ভয় পেয়ে দৌড়ে বাড়িতে ঢুকতেই তার মা তাকে বলে, কি রে, এই ভর দুপুর বেলায় কোথায় গিয়েছিলিস? চল, কেক কাটার সমস্ত আয়োজন হয়ে গেছে। তুই কেক কাটলে তারপর তো দুপুরের খাওয়া দাওয়া শুরু হবে। চল চল, দেরি হয়ে যাচ্ছে। মা, মা, আমাদের উঠোনের ওই তেঁতুল গাছে। আহ, আবার তেঁতুল গাছে কি হলো? এখন তেঁতুল খেতে হবে না, চল কেক কাটবি চল। এরপর জমিদারের ছোট পুত্র কেক কাটতে শুরু করে। বাড়িতে আসা তার দিদি, জামাইবাবু, ভাগনা ও বাড়ির বাকি সদস্যরা মিলে বিক্রমের জন্মদিন উদযাপন করে। সবাই যখন আনন্দে ব্যস্ত, তখন সুস্বাদু রান্নার সুগন্ধে বিক্রম তাদের রান্নাঘরের দিকে যায় আর দেখে তেঁতুল গাছের সেই ভয়ানক ডাইনি ও তার বাচ্চা পুত্রটা পায়েসের হাঁড়ি চেটে পুটে খাচ্ছে। ওরে বাবা রে, ওই ভূত দুটো যে রান্নাঘরে পায়েস খাচ্ছে। তাড়াতাড়ি মাকে গিয়ে বলি। বিক্রম তার মায়ের কাছে গিয়ে রান্নাঘরের ঘটনাটা বলে। মা, মা, রান্নাঘরে এক ডাইনি ও তার বাচ্চা ঢুকে সব পায়েস খেয়ে নিল। কি সব আজে বাজে কথা বলছিস বলতো? এই ভর দুপুরে রান্নাঘরে ভূত আসবে কোথা থেকে? দেখো, তোমার আদরের ছেলে এবার পায়েস খেয়ে ভূতের নামে নালিশ জানাচ্ছে। এরপর জমিদার গিন্নি রান্নাঘরে গিয়ে দেখে
দুটি হাঁড়ির মধ্যে একটি হাঁড়ির পায়েস সত্যিই ফাঁকা। আমার ছেলেটা একটু খেতে না হয় ভালোবাসে, কিন্তু এর আগে লুকিয়ে লুকিয়ে এত খাবার তো কোনোদিন খেত না। এরপর সন্ধেবেলা যখন জমিদার গিন্নি সন্ধ্যার প্রদীপ দেখাতে বাইরে যায়, তখন দেখে গোয়াল ঘরে এক ডাইনি মুখ দিয়ে গরুর দুধ খাচ্ছে, আর তার পাশে একটা বাচ্চা দাঁড়িয়ে। সন্ধেবেলা এমন ঘটনা দেখে জমিদার গিন্নি খুব ভয় পেয়ে যায়। তারপর দৌড়ে তার স্বামীর কাছে গিয়ে বলে, শুনছ, আমাদের ছেলে ভুল কিছু বলেনি গো। বাড়িতে সত্যি সত্যি ভূত প্রেত ঘুরে বেড়াচ্ছে। তুমি তান্ত্রিক ডাকো, এর কিছু একটা ব্যবস্থা করো। এর পরের দিন সকালে জমিদার বাড়ির উঠোনে হোমযজ্ঞ শুরু হয়, আর তার ধোঁয়ায় ডাইনি ও তার ছেলে জমিদার বাড়ি ছেড়ে সোজা চলে যায় আবারও সেই শ্মশানে। মামদভূত এই কথা বলে একটা লম্বা বাঁশ হুড়মুড়িয়ে রাস্তার উপর ফেলে দেয়। ঠিক তখনই বাপ ও ছেলের কানে এমন ভয়ানক শব্দ আসতেই তারা থমকে দাঁড়িয়ে পড়ে। বাবা, দুর্গা পুজো শেষ, কালী পুজো শেষ, এবার তো জগদ্ধাত্রী পুজোও শেষ হয়ে গেল। আমরা কবে বাড়ি ফিরবো বাবা? এই তো বাবা, আমাদের দিন ফুরিয়ে এসেছে। এবার এই আলো ঝলমলে শহর ছেড়ে আমাদের গ্রামে ফেরার পালা। এই কথা বলতে বলতে পঞ্চানন তার ছেলেকে নিয়ে আর এক গৃহস্থের দরবারে উপস্থিত হয়। তারপর তার ঢাকটি বাজাতে শুরু করে, আর তার তালে তালে দীপুও কাঁসর বাজাতে থাকে। ঢাক কাঁসরের আওয়াজ শুনে বাড়ি থেকে গৃহিণী চাল পয়সা ও পুরনো কিছু জামা কাপড় নিয়ে বেরিয়ে আসে। এই নাও গো কিছু চাল, পয়সাটা ধরো, আর এই পুঁটলিতে কিছু পুরনো জামা কাপড় আছে। সারাদিন বাড়ি বাড়ি ঘুরে যেটুকু চাল পয়সা হয়েছে, এটি কিছু মাস চলে যাবে। চল বাবা, সন্ধে হবার আগে স্টেশনে পৌঁছতে হবে। তখন ঠিক সন্ধে হব পঞ্চানন তার ছেলে দীপুকে নিয়ে ট্রেনে চড়ে বসে। কলকাতা শহর থেকে রঘুনাথপুর প্রায় 5.5 ঘন্টার যাত্রাপথ। মাঝে ট্রেনের সিগন্যাল গন্ডগোল হওয়ায় ট্রেনটি 53 মিনিট লেট। পঞ্চানন যখন দীপুকে নিয়ে ট্রেন থেকে নামলো, তখন রাত প্রায় 10:35। বাবা, স্টেশনে তো কেউ নামলো না, আমরা শুধু একা। খুব ভয় করছে। এখন আমরা কি করে বাড়ি যাব? ওহো, অনেক রাত হয়ে গেল। এখন আর কোনো টোটো রিক্সাও পাবো না। সময় নষ্ট না করে চল আমরা হাঁটা শুরু করি। গ্রামেগঞ্জে এই সময়টা মধ্যরাতের সমান। চারিদিক নিস্তব্ধ, ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে, আর প্রথম শীতের আমেজে শিয়ালগুলো ঘন ঘন ডেকে চলেছে। পঞ্চানন ছেলেকে নিয়ে ফাঁকা মাঠের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে এবার একটা অতিকায় বাঁশ বাগানে প্রবেশ করলো। ও বাবা, আমার খুব ভয় করছে। অন্ধকারে রাস্তা তো কিছুই দেখতে পাচ্ছি না। ভয় পাস না, এই বাঁশবাগানটা ছোট, এক্ষুনি শেষ হয়ে যাবে। আর আমার হাতটা শক্ত করে ধর। আকাশে ঝলমলে চাঁদের আলো থাকলেও ঘন বাঁশ ঝাড়কে কাটিয়ে এক টুকরো চাঁদের আলো মাটি ছুঁতে পারেনি। হ্যাঁ রে মামদ, এত রাতে রাস্তায় ওগুলো কারা রে? ঢাকি রে ঢাকি, ছেলেকে নিয়ে বাড়ি ফিরছে। ঘাড়টা মটকাবি না কি রে ডাইনি? না না, বাপ ছেলে কষ্ট করে শহর থেকে রোজগার করে ফিরছে। এদের বাড়ি ফেরার আগেই এই সুখ কেড়ে নেওয়াটা ঠিক হবে না। ধর, ভূত ডাইনির কাছে আবার ঠিক ভুল। চল না, ঘাটটা আমি মটকাবো, আর তুই রক্তটা চুষে খাবি, তারপর আমি খুলিটা চেপাবো। মামদভূত এই কথা বলে একটা লম্বা বাঁশ হুড়মুড়িয়ে রাস্তার উপর ফেলে দেয়। ঠিক তখনই বাপ ও ছেলের কানে এমন ভয়ানক শব্দ আসতেই তারা থমকে দাঁড়িয়ে পড়ে। পঞ্চানন দীপুর হাতটা শক্ত করে ধরে। এই অংশে চাঁদের ক্ষীণ আলোয় তারা দেখতে পায় একটা বড় মোটা বাঁশ রাস্তার উপর পড়ে আছে। পঞ্চানন বুঝতে পারে এটা কোনো অশরীরের কাজ। যেখানে ঝড় নেই, জল নেই, সেখানে হুড়মুড়িয়ে একটা আস্ত বাঁশ পড়ে গেল। বাবা,
হঠাৎ করে এই বাসটা রাস্তার উপর পড়ে গেল কেন? একটুও তো হাওয়া দিচ্ছে না। এমন অবস্থায় পঞ্চানন কি করবে ঠিক বুঝে উঠতে পারছে না। সে ছেলেকে নিয়ে পিছন ফিরে দৌড়বে, নাকি চুপচাপ দাঁড়িয়ে অপেক্ষা করবে, নাকি লাফ দিয়ে বাঁশটা পার করে দৌড়ে পালাবে। আর এদিকে তাদের বাড়ি ফিরতে এত রাত হচ্ছে দেখে দীপুর মা অস্থির হয়ে উঠেছে। যাই, আমি বরং হারিকেনটা নিয়ে একটু এগিয়ে দেখি, বাবার ছেলে এত রাতে কিভাবে ফিরবে কি জানি। এই কথা বলে মিনতি হারিকেন নিয়ে হাঁটা শুরু করে। হাঁটতে হাঁটতে সে গ্রামে ঢোকার মুখে মানে বটতলা পর্যন্ত চলে আসে। এতটা এলুম, তাদের তো কই দেখতে পাচ্ছি না। এখনো যে কত দূরে আছে কে জানে। ভগবান, তুমি ওদের রক্ষা করো, তাদের সব বিপদ থেকে তুমি তাদের বাঁচিও মা। ওদিকে তখন পঞ্চানন ও দীপু পাথরের মতো চুপচাপ দাঁড়িয়ে। বেটা বাঁশটা একবার পার করতে যাক, সোজা একদম বাঁশ বাগানের সিট ডাগলাই তুলে দেব। অমন করিস নি মামদ, যেতে দে ওদের। দেখছিস না ভয় ওদের কেমন কাল গাম ছুটে গেছে। ওরে তুই চুপ কর, কতদিন পর রাতের আধারে রাস্তায় মানুষের টিকি দেখতে পেলুম, আর তুই খালি ছেড়ে দে করছিস। এতক্ষণে বাঁশটা কোনো রকম নড়াচড়া করছে না দেখে পঞ্চানন স্থির করে দৌড়ে গিয়ে এক লাফে বাঁশটা টপকে পালাবে। দীপু, আমার হাতটা ছাড়বি না, আমার সাথে সাথে দৌড়বি, আর এক লাফে ওই বাঁশটা পার করব। যে মুহূর্তে বাঁশটা পার করতে যায় ঠিক তখনই তারা হঠাৎ দেখতে পায় যে একটা বিভৎস চেহারার ভূত রাস্তার উপর ফেলা বাঁশের উপর উঁচু হয়ে বসে আছে, আর ডাইনিও ঠিক তাদের পিছনে এসে দাঁড়ায়। রাতের অন্ধকারে বাঁশ বাগানে বিভৎস চেহারার ভূত ও ডাইনিকে দেখে বাবা, রাম 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 রাম, আমাদের ছেড়ে দাও, যেতে দাও, রাম 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 রাম। ঠিক তখনই পঞ্চানন দেখতে পায় দূর থেকে একটা জ্বলন্ত আগুন ক্রমশ তাদের দিকে এগিয়ে আসছে। ওরে বাবা রে, এ বাঁশ বাগানে কতগুলো ভূতের ফাঁদে পড়লাম, আজ আর রেহাই নেই। ভগবান, আমাদের বাঁচাও, তুমি রক্ষা করো। পর মুহূর্তেই পঞ্চানন দেখে দূরের জ্বলন্ত আগুনটা একদম তাদের কাছাকাছি এসে পড়েছে। সে ভালো করে দেখে বুঝতে পারে যে সেটা কোনো ভূত নয়, একটা জ্বলন্ত হারিকেন। সরে যা বলছি, সরে যা, রাস্তা ছাড়, না হলে এক্ষুনি হারিকেনের কেরোসিন গায়ে ছুঁড়ে আগুন লাগিয়ে দেব কিন্তু। ওরে বাবারে, আগুন হঠাৎ করে এই সময় কোথা থেকে এলো? মামদ, তোকে আমি আগেই বলেছিলাম এইসব মানুষ খাবার লোভ করিস না। তাড়াতাড়ি এবার এখান থেকে মাছ গাছে চল, তাহলে আজ আর আমাদের রক্ষে নেই। সাথে সাথেই মামদো আর ডাইনি সেখান থেকে অদৃশ্য হয়ে গিয়ে বাঁশ গাছে চলে যায়। তোমাদের বাড়ি ফিরতে এত দেরি হচ্ছে দেখে আমি হারিকেন নিয়ে বটতলা পর্যন্ত এগিয়ে এসেছিলাম, কিন্তু আমার মন একদম মানছিল না। বুঝতে পারছিলাম পথে কোনো বিপদে পড়েছ। যাই হোক, ভগবান আজ অনেক রক্ষা করেছেন, এবার বাড়ি চলো। মিনতি হারিকেনের আলোয় পথ দেখাতে দেখাতে তার স্বামী ও ছেলেকে নিয়ে ঘরে ফেরে। তুমি কি এখনো বড় হয়ে কার্টুন দেখতে ভালোবাসো? তাহলে তোমার নাম ও বয়স কমেন্টে জানাও। আর আগের ভিডিও থেকে লাকি ড্রয়ে নির্বাচিত নামগুলি হলো রুমজান, সাইমন, রানী, সোনম, নেহা, সাঙ্গম, সারথী, রাতুল, জয়শ্রী, পুষ্পিতা, জলি, রবিউল, চুমকি, পিকু, পৌশি। যে সকল দর্শক আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে তারপরে কমেন্টে নাম লিখেছেন, আমাদের পরবর্তী ভিডিওতে তাদের নাম বাছাই করা হবে। তাই ফেয়ারি টুনস ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং স্ক্রিনের উপরে আসা আমাদের পরবর্তী গল্পটিও দেখুন। তাতেও আপনার নাম থাকতে পারে, না থাকলে আবারও আপনার নাম পরবর্তী ভিডিওতে লিখে দিন। কি ভাবছেন? তাড়াতাড়ি ক্লিক করে দেখুন।